সীমান্তে শূন্যরেখায় বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার মাঝে এবার বাংলাদেশের উপ হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। রোববার সীমান্ত সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনার জন্য ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের একদিন পর দিল্লির এই পদক্ষেপ। এর আগে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় সীমান্তে শূন্যরেখায় অবৈধভাবে বিএসএফের কাঁটাতারের বেড়া দেয়ায় ক্ষোভ জানায় বাংলাদেশ। এ বিষয়ে ঢাকার তলবের পর ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা বলেন, এ বিষয়ে দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। নিরাপত্তার জন্য বিএসএফ ও বিজিবি একসাথে কাজ করবে বলেও জানান তিনি। বিজিবির সঙ্গে স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানে বিএসএফ কাঁটাতারের বেড়া ও স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হলেও এ নিয়ে ছড়াচ্ছে উত্তেজনা। নতুন করে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে টানাপোড়েন। ভারতকে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা মেনে নিয়ে সংকট নিরসনে উচ্চ পর্যায়ে সমঝোতার পরামর্শ বিশ্লেষকদের। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন। পালিয়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। টানাপোড়েনও শুরু ঢাকা দিল্লি সম্পর্কে। ৬ মাসে নানা ইস্যুতে দুই দেশের সম্পর্ক ৫৩ বছরের মধ্যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হলেও বাস্তবতা ভিন্ন। এরই মধ্যে নতুন করে সীমান্তে উত্তেজনা শুরু। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ২ কিলোমিটার এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া, নওগাঁর ধামুইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকায় ২০০ বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণে বাধা। চলমান উত্তেজনার মধ্যে ভারতের নতুন উস্কানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বাংকার নির্মাণ। একই এলাকায় শুক্রবার বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হন। এছাড়াও সীমান্তের বিভিন্ন স্থানে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক সীমানা আইনের লঙ্ঘন করে হঠাৎ কেনই বা সীমান্তে উত্তেজনা তৈরি করতে চাইছে ভারত? জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের পতনের পর ভারত এটা সহজভাবে মেনে নিতে পারেনি। তারই একটা হচ্ছে গিয়ে প্রতিফলন। আন্তর্জাতিক সীমানায় ১৫০ গজ নোম্যান্স ল্যান্ড থেকে ১৫০ গজের ভিতরে কোনো কিছু করা যাবে না। এটা তাদের যেমন প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিবাদের মধ্যে স্থানীয় বাসিন্দারা জড়িয়ে গেলে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করে। পতাকা বৈঠকের পর পরিস্থিতি আপাতত শান্ত মনে হলেও সীমান্তের দুই পাড়েই এখনো টানটান উত্তেজনা। এটা কিন্তু কোনো সুখবর বয়ে আনবে না, বরং সম্পর্ককে আরো খারাপের দিকে নিয়ে যাবে। দ্বিপাক্ষিক ভাবে এটা সমাধান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, কূটনৈতিক ভাবে এটার প্রতিবাদ যা করার তাই বাংলাদেশ করেছে। সীমান্ত আপাতত শান্ত থাকলেও সতর্ক অবস্থায় বিজিবি বিএসএফ। ভারতের সঙ্গে বাংলাদেশের বিশ্বের ৫ম দীর্ঘতম ভূমি সীমানা। বাংলাদেশের ৩০টি জেলার সঙ্গে দেশ দুটি ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমানা ভাগাভাগি করে আসছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ কৌশলগতভাবে ভারতের কাছে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। একই সাথে বাংলাদেশের কাছেও ভারত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। সোমবার ভারতীয় সেনাবাহিনীর ৭৭তম বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভারতের উত্তর সীমান্তের পরিস্থিতি সংবেদনশীল হলেও স্থিতিশীল বলে জানান তিনি। এ সময় প্রতিবেশী দেশ হিসেবে একে অপরের সঙ্গে বোঝাপড়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, কোনো ধরনের শত্রুতা কারো জন্যই সুফল বয়ে আনবে না। সামরিক পর্যায়ে বাংলাদেশের সাথে ভারতের কোনো শত্রুতা নেই বলে জানান তিনি। বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রয়েছে বলেও জানান উপেন্দ্র দ্বিবেদী। সংবাদ সম্মেলনে চীন ও পাকিস্তান সীমান্ত নিয়েও কথা বলেন ভারতীয় সেনাপ্রধান। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ ৩ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা করে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন তারা। শিক্ষার্থীরা বলেন, মন্ত্রণালয় তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট কোনো আশ্বাস দেয়নি। মন্ত্রণালয়ের চিঠি সংশোধনের দাবি জানান তারা। সুনির্দিষ্ট রূপরেখা সহ নতুন চিঠি না পেলে রাতে সচিবালয়ে অবস্থান করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। রোববার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা।
অনশনরত শিক্ষার্থীদের মধ্যে 16 জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি আবাসন সংকট নিরসনের দাবি শিক্ষার্থীদের। আমাদের কোনো আবাসিক সুবিধা নাই, আমরা পুরান ঢাকা জিনজি পরিবেশে থাকতে থাকতে মানসিক অবসাদগ্রস্ত হয়ে গেছি। দুপুর 1:30টার মধ্যে আমাদেরকে ইউজিসি থেকে বা সচিবালয় থেকে কোনো লিখিত দেয় তাহলে আমরা এই অনশন ওইখানে শেষ করে ফেলতাম, কিন্তু তারা তেমন কোনো লিখিত দেয় নাই। এখন পর্যন্ত তারা ইউজিসি থেকে সরাসরি আমাদেরকে কোনো আশ্বাসও দেয় নাই। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং ততদিন পর্যন্ত অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দাবি জানিয়েছেন। বাকি 2টি দাবিগুলো কি, আর তারা সুনির্দিষ্ট কোনো সাড়া না পেলে রাতেও সচিবালয়ের সামনে অবস্থান করবেন এমন হুমকি দিয়েছেন। এ বিষয়ে কোনো আলোচনার ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? দেখুন, প্রায় 2 ঘন্টা কিন্তু অতিবাহিত হতে যাচ্ছে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন এবং সেনাবাহিনীর সঙ্গে চুক্তি করা দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য এরকম 3টি দাবিতে কিন্তু তারা এখানে রয়েছে। কিন্তু এই যে 2 ঘন্টা হয়ে গেল, প্রায় এই 2 ঘন্টার মধ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি আসলে আমরা দেখতে পাইনি যে আসলে কেউ ইউজিসির পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে কেউ এসে এদের সঙ্গে কথা বলেছে অথবা এদেরকে কোনো আশ্বাস দিয়েছে, আশ্বস্ত করেছে, এমন কিছু কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। এবং যারা এখানে এসেছেন আপনি জানেন যে গতকালকে সকাল থেকেই কিন্তু তারা এই আন্দোলন শুরু করেছে এবং আজকে সকালে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, বিভিন্ন অনুষদেও কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিল তারা। এবং 1:30টা পর্যন্ত একটি আলটিমেটাম বা একটি সময় বেঁধে দিয়েছিল। এর মধ্যে তারা সরকারের পক্ষ থেকে জানতে চায় যে আসলে কি ব্যবস্থা নিচ্ছে সরকার অথবা কিভাবে তাদের এই দাবিগুলো সরকার পূরণ করবে, এমন কোনো আশ্বাস তারা কিন্তু পায়নি। এবং সেই সব আশ্বাস না পাওয়ার প্রেক্ষিতেই আমরা দেখতে পাই বেলা 4টার পর থেকে এই যে সচিবালয়ের অভিমুখে তারা পদযাত্রা করে এবং সচিবালয়ে এসে পৌঁছায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছে এবং অনেকেই কিন্তু স্যালাইন নিয়ে এখানে বসে আছে, শুয়ে আছে, এরকম ঘটনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক বড় রকমের সমাবেশ বা একটা বড় রকমের গ্যাদারিং যেমন হয়েছে এটি যেমন সত্য, পাশাপাশি কিন্তু শিক্ষার্থীদের যে দাবি, তাদের যে 3টি দাবি রয়েছে, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে সেনাবাহিনীর মাধ্যমে কাজ করা এবং তাদের যে 2টি হল নির্মাণের কাজ চলছিল সেই 2টি হল নির্মাণের কাজ যেন অবশ্যই দ্রুততার মধ্যে শুরু এবং শেষ করা হয়। এর পাশাপাশি যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা যাবে ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীকে কিন্তু এই যে আবাসন ভাতা যেন দেওয়া হয় এমন দাবি কিন্তু জানানো হয়েছে। কিন্তু তারপরও আমরা জানতে চাই যে মন্ত্রণালয় থেকে তাদেরকে তো চিঠি দেয়া হয়েছে, সেই চিঠিটি নিয়ে আসলে তাদের আপত্তির জায়গাটা কোথায়? মন্ত্রণালয়ে তাদেরকে একটি চিঠি, মন্ত্রণালয়কে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে চিঠিটি দেওয়া হয়েছে সেই চিঠির যে ক্লজগুলো রয়েছে সেই ক্লজগুলো সংশোধন তারা চান, অর্থাৎ সুনির্দিষ্টভাবে কবে কাজ শুরু হবে এবং দ্রুততার ভিত্তিতে সেনাবাহিনীর কাছে হস্তান্তর, এই ধরনের দাবিগুলো কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই বিষয়গুলো নিয়ে আসলে মূলত তাদের যে এই আন্দোলন বা এই যে সংগ্রাম, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে যেই অবস্থান, শিক্ষার্থীরা কিন্তু কর্মসূচি তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই 3 দফা দাবি পূরণ হবে বা আদায় হবে। বনি ইবনে কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আসছে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য গরু ও খাসির মাংস বিক্রি করবে না মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, শুধু মুরগি, ডিম ও তরল দুধ বিক্রি করবে। সক্ষমতার অভাবে রোববার সংশ্লিষ্টদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। চড়া মূল্যস্ফীতির বাজারে সরকারের এমন সিদ্ধান্তে হতাশ ভোক্তা ও খামারিরা।
গত কয়েক বছর ধরে রোজার মাসে ভ্রাম্যমাণ গাড়িতে মাংস, দুধ, ডিম বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাজারের চেয়ে দাম কম থাকে বলে এতে ভোক্তাদের ব্যাপক আগ্রহ, কিন্তু এবার মিলবে না গরু ও খাসির মাংস। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্ত হয় রোজায় শুধু তরল দুধ, ডিম ও মুরগি বিক্রি করা হবে। প্রতি লিটার গরুর দুধ ৮০ টাকা, ড্রেস ব্রয়লার মুরগি ২৫০ টাকা কেজি ও ৯.৫ টাকা দরে মুরগির ডিম বিক্রি হবে। আমার যে ক্যাপাসিটি আছে প্রাণী সম্পদ অধিদপ্তরে সেটা ব্যবহার করে এবং স্টেক হোল্ডারদের সাথে নিয়ে, তো সেই কারণেই আমরা এই যেগুলো প্রায়োরিটি বেসিসেই আমরা কিন্তু এই কার্যক্রমটা শুরু করব। এখনো পর্যন্ত ওই রকম কোনো ডিসিশন হয়নি। প্রাথমিক যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই ৩টা প্রোডাক্টের নিয়ে কার্যক্রম শুরু করা হবে। চড়া মূল্যের বাজারেও প্রতি কেজি গরু ও খাসির মাংস ৬০০ ও ৯০০ টাকায় কিনতে পারত ভোক্তারা। এবার এ সুযোগ বন্ধ রাখার সিদ্ধান্তে হতাশ সবাই। বর্তমানে সব জিনিসের দাম বেশি, আর সবাই তো আর কিনা খাইতে পারে না। এটা গরিব মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা হইতো, আর সরকারের যদি এটা সুযোগ সুবিধা দিত। গরুর মাংস অন্তর্ভুক্ত না থাকে তাহলে এই আয়োজনটা আমার কাছে মনে হয় ফিকে হয়ে যাবে এবং ওভারহেড কস্ট কিন্তু সেমই থাকবে। আপনার আইটেম কমতেছে দুইটা, মূল আইটেম দুইটাই কমে যাচ্ছে, কিন্তু ওভারহেড কস্টটা কিন্তু সেম থাকবে। আপনার দুধ এবং মুরগির মাংস বিক্রি করার জন্য কিন্তু আপনার খোলা ভ্যানে বিক্রি করতে পারবেন না, শেলফ লাইফ নষ্ট হয়ে যাবে। গত বছর রমজানে মাংসের পাশাপাশি মাছও বিক্রি করেছিল সরকার। এবার মাছ বিক্রি নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেলে এই আহ্বান জানান তিনি। এছাড়া কর্মক্ষেত্রে যোগদানের সময়সীমা পেরিয়ে যাওয়া 18,000 বাংলাদেশি কর্মীকে প্রবেশের সুবিধা দিতে অনুরোধ করেন অধ্যাপক ইউনূস। এ সময় হাইকমিশনার বলেন, এই বিষয়ে মালয়েশিয়া এবং বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গত 31শে ডিসেম্বর কুয়ালালামপুরে বৈঠক করেছে। মঙ্গলবারও আরেকটি বৈঠকের পরিকল্পনা রয়েছে। এ সময় আসিয়ানের সভাপতির দায়িত্ব নেয়ায় মালয়েশিয়ার সরকারকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। সার্ভার সমস্যার কারণে 5 দিন ধরে বন্ধ রয়েছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি। এ সম্পর্কিত কোনো তথ্য না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। গেল মঙ্গলবার থেকে সঞ্চয়পত্রের লেনদেন করতে পারছেন না গ্রাহকরা, এমনকি কোনো ধরনের মুনাফা তুলতে পারছেন না তারা। হেল্প ডেস্ক থেকে ফর্ম পূরণে সহায়তা করা হলেও সার্ভার চালুর বিষয়ে কোনো তথ্য নেই বলে জানানো হচ্ছে গ্রাহকদের। সঞ্চয়পত্র করতে এসে অনেক গ্রাহক দীর্ঘ সময় অপেক্ষা করে শেষ পর্যন্ত ফিরে যান সার্ভার জটিলতার কারণে। তবে অধিদপ্তর বলছে সফটওয়্যার আপগ্রেডের কাজ চলছে, দ্রুত লেনদেন চালুর আশা অধিদপ্তরের। কারো ইমার্জেন্সি মিট আপ করার জন্য টাকা দরকার, টাকা তুলতে পারতেছে না, তা কাজেই একটা ব্যাংকিং চ্যানেলে বা ব্যাংকিং কার্যক্রমে এইভাবে সার্ভার বন্ধ হয়ে যাওয়া, তার বিকল্প না রাখা, এটা খুবই দুঃখজনক। কোভিড আসে না দেখে আমি জাস্ট জানার জন্য আসলাম, ওরা কোনো কথা বলতে পারে না, বলে যে একটা নোটিশ টানায় রাখছে যে সার্ভার সমস্যা। ওনারা বললো যে এটা অটো আমার অ্যাকাউন্টে চলে যাবে, কিন্তু সার্ভারের সমস্যার কারণে ওটা দিতে পারতেছে। আমরা যারা মধ্যবিত্ত লোক আছি, এরা সঞ্চয়পত্রের উপরে অনেকটা নির্ভরশীল, তাই কর্তৃপক্ষের প্রতি অনুরোধ এটা দ্রুত দৃষ্টি দেবার জন্য। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চাইতেন বিচার বিভাগ তাই বাস্তবায়ন করত, এমন অভিযোগ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। তিনি দাবি করেন শেখ হাসিনা ও তার পরিবার দেশ থেকে 80,000 কোটি টাকা পাচার করেছেন। রিজভী বলেন যে বিচারক খালেদা জিয়া সাজা দিয়েছেন, অবসরের পর তাকে পদোন্নতি দিয়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগ দেওয়া হয়। যেসব বিচারক বিচারের নামে জুডিশিয়াল হত্যা করেছেন তাদের বিচারের দাবিও জানান রিজভী। বলেন, শেখ হাসিনা যে জমি পছন্দ হতো তা নিজের করে নিতেন, যার সবশেষ উদাহরণ পূর্বাচলের রাজুকের প্লট। বিচারক যে আপনার দলের কৃতদাস হতে পারে এবং একজন প্রধানমন্ত্রীর মানে অবৈধ প্রধানমন্ত্রীর কৃতদাস হতে পারে, তো তাদের বিরুদ্ধে কোনো
পদক্ষেপ নেওয়া যাবে না? একটা জুডিশিয়াল কিলিং করেছেন, জুডিশিয়াল সন্ত্রাস করেছে যে বিচার বিভাগের কিছু জজ, তাদের বিরুদ্ধে তো আজকের এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। সমুদ্র এবং আকাশপথে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় এতদিন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রত্যাশা অনুযায়ী বাণিজ্য বাড়েনি, এমন মন্তব্য করেছেন ঢাকা সফররত পাকিস্তান ফেডারেশন অব চেম্বারের সভাপতি। সোমবার রাজধানীর একটি হোটেলে মত বিনিময় সভায় পাকিস্তানের হাই কমিশনার বলেন, চলতি বছরই বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হবে। গত অর্থবছর পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করেছে $628 মিলিয়ন পণ্য। অন্যদিকে রপ্তানির পরিমাণ ছিল মাত্র $62 মিলিয়ন। আমদানি পণ্যের তালিকায় রয়েছে পোশাক শিল্পের কাঁচামাল, তুলা, কাপড়, পেঁয়াজ, চুনাপাথর, সোডা অ্যাশ ও রাসায়নিক। সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে কন্টেইনারবাহী 2টি জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসে। অশুল্ক প্রতিবন্ধকতা সহ নানা জটিলতায় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়েনি বলে মনে করেন বাংলাদেশ সফররত পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধিরা। দুদেশের মধ্যে বাণিজ্যে পাকিস্তান অনেকটা সুবিধাজনক অবস্থানে আছে, তবে এখন থেকে আমরা বাংলাদেশি পণ্য আমদানিতে সর্বোচ্চ গুরুত্ব দেব। পর্যটন সহ জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে। বাংলাদেশ থেকে পাকিস্তানে মূলত কাঁচা পাট, ওষুধ, চা, তৈরি পোশাক রপ্তানি হয়। রপ্তানি বাড়াতে যৌথ উদ্যোগে বাংলাদেশে শিল্প কারখানা স্থাপনের প্রস্তাব দেন এফবিসিসিআই প্রশাসক। বাংলাদেশের চামড়া, টেক্সটাইল, ঔষধ, সিরামিক শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে পাকিস্তান। দুদেশের অর্থনীতির স্বার্থেই ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন নতুন সুযোগ খুঁজতে হবে। পাকিস্তান বাংলাদেশ সরাসরি আকাশপথে যোগাযোগে দুদেশের সরকার আন্তরিকভাবে কাজ করছে। চলতি বছরেই সরাসরি ফ্লাইট চালু হবে। সভা শেষে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের মধ্যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনে একটি সমঝোতা স্মারক সই হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।